আমি ছুটে গিয়ে এক পাশের বেড়ায় চোখ রাখলাম। দেখলাম মাসি কলতলায় বসা, পাশে অল্প কিছু ময়লা কাপড় ধোঁয়ার জন্যে রাখা, বেশিরভাগই তুতুলের। একটু পর কাপড় কাচতে লাগল। মাসি হাতের কাপড়গুলো কাচা শেষ করে স্নান সেরে নিল। হঠাৎ কলতলার বেড়ার অন্য পাশ থেকে খুট করে একটা শব্দ পেলাম যেন। কৌতূহল হওয়ায় সাবধানে উকি মেরে দেখি সুরুজালি বেড়ার ওই পাশ থেকে তাকিয়ে আছে। আমি রঞ্জু, সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে মামা বাড়িতে বেড়াতে এসেছি। জায়গাটা অজপাড়াগা। বিদ্যুৎ এসেছে এই সেদিন, তবে বেশিরভাগ সময়ই দেখা মেলে না। আমার মামারা গ্রামের অন্যতম বড় গেরস্থ পরিবার। ধানি জমি, পুকুর ইত্যাদি মিলিয়ে খুবই অবস্থাপন্ন পরিবার। বাড়িতে এখন আছি আমি, আমার দিদা, ছোট মাসি সোনা আর তার 4 মাসের বাচ্চা এবং 2জন কামলা। মামা শহরে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, মাঝে মাঝে বেড়াতে আসে। অবশ্য ধান তোলার সময়টাই তিনি পুরোটাই থাকেন কাজের তদারকি করার জন্যে। যেহেতু গেরস্থ পরিবার, সারা বছরই বাড়িতে নানা কাজের জন্যে লোক দরকার পড়ে। ধান তোলার সময়টা লোক আরও বেশি থাকে। এদেরকে স্থানীয়ভাবে কামলা বলে। সোনা মাসের বয়স 33। তার বর্ণনা না দিয়ে বরং একটু অন্যভাবে বলি, তিনি দেখতে কেমন? বাংলাদেশের অভিনেত্রী অরুণা বিশ্বাসের এখন যেমন দেখতে, আমার সোনা মাসির ঠিক তেমনই দেখতে। বেশিরভাগ সময়ই হালকা রঙের শাড়ি পরেন আর হাতা কাটা ব্লাউজ। রীতিমতো সুন্দরী ও আকর্ষণীয় আমার মাসি। মাসির একটু বেশি বয়সে বিয়ে হয় এবং বাচ্চা হতেও দেরি হয় নানা জটিলতায়। মেশো দেখতে নিতান্তই গোবেচারা ধরনের, কালো ও স্বাস্থ্যবান, সরকারি চাকুরিজীবী। এদিকে মাসির নামে বিয়ের আগের নানা ধরনের গোপন কথা শুনতে পাওয়া যায়। এবারে তিনি যে এখন তার 4 মাসের বাচ্চাটিকে নিয়ে বাপের বাড়িতে এসেছেন সপ্তাহখানেক হয়, তার কারণ স্বামীর সাথে ঝগড়া। মাসি বেশ রাগী ধরনের। আমার মামা মাসিদের মধ্যে একমাত্র তাকেই আমি রীতিমতো খানিকটা ভয় পাই। তবে মাসিকে আমার খুব পছন্দ। প্রতিদিন রাতেই আমি তার কথা কল্পনা করি। মাসির সৌন্দর্য আর চাল চলন ভাবতে ভাবতেই দিন রাত পার করে দেই। সেদিন মশলা পিসছিল শিলনোড়ায়। আমিও রান্নাঘরে তার সামনে বসে কথা বলছি আর এটা সেটা এগিয়ে দিচ্ছি। মশলা পেশার সময় মাসি গরমে অনেক ঘেমে যাচ্ছিলেন। মাসির কাছে 2টো জবা ফুল ছিল। ফুল দুটো দেখে মনে হচ্ছিল অনেক যত্নে রেখেছেন। বন্ধুরা, আমি কোন ফুলের কথা বলছি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ফুল দুটো এতই সুন্দর ছিল, মনে হচ্ছিল হাতে নিয়ে একবার সুগন্ধ নিলে মন্দ হবে না, কিন্তু সাহস করে কিছু বলতে পারছিলাম না। বাড়িতে অনেকগুলো ঘর থাকলেও বাড়িতে যেহেতু লোক কম, তাই ওগুলো মেনটেন করা ঝামেলা। কাজেই আমার শোবার ব্যবস্থা মাসির খাটেই। বিশাল বড় সাবেকি খাট, এক পাশে আমি শুই, মাঝে মাসির 4 মাসের সন্তান তুতুল আর তার ওপাশে মাসি। আমি ছেলে মানুষ ভেবে মাসি শোবার সময় কাপড়ের অত খেয়াল রাখে না। রাতে সেদিন বিদ্যুৎ নেই। মাসির বাথরুমে যাবে বলে আমাকে ডাকল। টয়লেট করার জায়গা আর স্নানের জায়গা বাড়ি প্রান্তে, ঘর থেকে একটু দূরে। এদিকে গ্রামে অবস্থাপন্ন পরিবারে বাথরুম ওভাবেই বানানো হয়ে থাকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। টয়লেটে যাওয়ার জন্যে মাসি তাই আর অত দূর গেল না। উঠোনের অন্য পাশে যেখানে কামলাদের থাকার ঘর, সেদিকে গেলে ওপাশটায় একটু ঝোপঝাড়ের মতো আছে। আমাকে একটু দূরে দাঁড় করিয়ে তিনি ফ্রেশ হতে লাগলেন। কিছুক্ষণ পর ফেরার সময় দেখলাম কামলাদের একটা ঘরের জানালার ফাঁক দিয়ে বিড়ির আগুন দেখা যাচ্ছে। আমরা যখন ওখানে ছিলাম তখন বিড়ির গন্ধ পাইনি, তার মানে আমরা চলে আসার পর ধরানো হয়েছে। ওই ঘরে কে থাকে আমি জানি, আমাদের কামলা সুরুজালি। রাতে শুয়ে আছি বিছানায়। চৈত্র মাসের রাত, গ্রামে হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, ফলে কাঁথা জড়াতে হয়। তুতুল হঠাৎ কেঁদে ওঠে, বোধহয় খিদে পেয়েছে। মাসি দেখলাম তুতুলকে খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুতুল কান্না থামিয়ে খাবার খেতে লাগলো। মাত্র 1 হাত দূর থেকে সব দেখতে পাচ্ছি। আমার মাথার পেছন দিয়ে আলো আসছে বলে আমার মুখটা অন্ধকার, তাকিয়ে আছি কিনা বোঝা যাবে না, আর মাসি সে তোয়াক্কাও করছে বলে মনে হয় না। আমি ছোট মানুষ, আমি তাকে নিয়ে অন্য কিছু ভাবি সেটা তার মাথাতেই নেই। ইচ্ছে করছে আমিও উঠে তুতুলের সাথে
খাবার খেয়ে নেই, কিন্তু তা আর পারছি না। পরের দিন দুপুরে ক্ষেতের কাজ সেরে কামলারা বাড়িতে এসেছিল ভাত খেতে। খাওয়া শেষে সুরুজালি গিয়েছিল বাড়ির প্রান্তে ওই ঝোপের ওখানে হালকা হতে। মাসি তখন ঝোপের অপর পাশে শাক তুলছিল। সুরুজালি খেয়াল করেনি। সুরুজালি যখন ফ্রেশ হচ্ছিল তখন মাসি তাকে দেখে ফেলে। আওয়াজ না করে নড়াচড়া বন্ধ করে চুপচাপ দেখতে থাকে। ততক্ষণাৎ মাসি ঠিক করে এই কামলাকে দিয়েই কাজ করাতে হবে, কিন্তু আস্তে ধীরে আগাতে হবে। একবারে কিছু করা যাবে না, না হলে এসি বার বাড়বে। একদিন বিছানায় শুয়ে টের পাই মাসির শাখাপালার আওয়াজ বেড়ে এখন গাড়ির পিস্টনের বেগে চলছে। খাটটা রীতিমতো নড়ছে। বুঝতে বাকি রইল কি হচ্ছে। পরদিন সকালে কামলারা মাঠে কাজে যাবার আগে বারান্দায় পাত পেরে খেতে বসেছে। বাঁধা কামলা সুরুজালির সাথে আরও দুজন কামলা নেওয়া হয়েছে। মাসি কামলাদের পাতে খাবার তুলে দিচ্ছে। কামলারা নিচে বসে খাচ্ছে আর মাসি ঝুঁকে ঝুঁকে খাবার তুলে দিচ্ছে। দুজন কামলা এক মনে নিচু হয়ে খাবার খাচ্ছে, কিন্তু সুরুজালি দেখালাম আর চোখে তাকিয়ে আছে মাসির দিকে। সুরুজালি যে মাসির দিকে তাকিয়ে আছে এটা মাসি খেয়াল করেছে এবং বেশ প্রশ্রয়ও দিচ্ছে। সকালের নাস্তা খাওয়া শেষ করে কামলারা উঠে পড়ল মাঠে যাবার বলে। দিবা সুরুজালিকে বলল, দুপুরবেলা মাঠ থেকে এলে বাথরুম আর কলতলার পাশ দিয়ে যেন নিড়ানি দিয়ে দেয়। ওদিকে ঘাস খুব বড় হয়ে গেছে। সেদিনই একটা সাপ দেখেছে ঘাসের মধ্যে। সুরুজালি ঠিক আছে বলে মাঠে কাজ করতে চলে গেল। দুপুরবেলা মাসি স্নানে যাচ্ছে। যাবার আগে একবার রান্নাঘরে ঢুকতে দেখলাম। স্নানের জন্য বাথরুমে আর ঢুকল না, বোধহয় বিদ্যুৎ নেই বলে। বাথরুমের ভেতরটা একদম অন্ধকার। বাথরুমের সামনেই একটা কলতলা, চারপাশে বাঁশের বেড়া দেয়া আর মরচে পড়া একটা টিনের দরজা। আগেই বলেছি বাথরুম টয়লেট এগুলো বাড়ির একদম শেষ প্রান্তে। এসবের পেছনে কিছুটা জায়গা আগাছা ঝোপঝাড় আর তারপরেই নিচু জায়গায় বিলের শুরু। ওই জায়গাটা তাই একেবারে শুনশান নীরব, কোনো লোকজন থাকে না। আশেপাশে অনেকখানি জায়গা জুড়ে বাড়িঘরও নেই। মাসি কলতলার দরজা বন্ধ করতেই আমি ছুটে গিয়ে একপাশের বেড়ায় চোখ রাখলাম। দেখলাম মাসি কলতলায় বসা, পাশে অল্প কিছু ময়লা কাপড় ধোঁয়ার জন্যে রাখা, বেশিরভাগই তুতুলের। একটু পর কাপড় কাচতে লাগল। মাসি হাতের কাপড়গুলো কাচা শেষ করে স্নান সেরে নিল। হঠাৎ কলতলার বেড়ার অন্য পাশ থেকে খুট করে একটা শব্দ পেলাম যেন। কৌতূহল হওয়ায় সাবধানে উকি মেরে দেখি সুরুজালি বেড়ার ওই পাশ থেকে তাকিয়ে আছে। ওর দুপুরে এদিকে ঘাস নিড়ানি দেওয়ার কথা ছিল। ঘাস নিড়ানোর সময় হয়তো মাসিকে দেখতে পেয়েছে। আর এদিকে যেহেতু শুনশান, ভয়ের কোনো কারণ নেই, নির্দ্বিধায় মাসিকে দেখতে থাকে। কলতলা থেকে বের হওয়ার সময় মাসি সুরুজালিকে দেখে ফেলে, কিন্তু কিছুই বলে না। ওদিকে সুরুজালি কোনো রকম মাসিকে দেখে আবার ঘাস নিড়াতে শুরু করল। আমিও চুপি চুপি নিজের ঘরে চলে গেলাম। সেদিন ক্ষেতের কাজ শেষ করে অন্য কামলারা নিজেদের পাওনা টাকা বুঝে আজকের মতো বিদায় নেয়, কিন্তু মাসি সুরুজালিকে বিদায় দিল না। বলল, তুই আর দুদিন এখানে থেকে যা, তোর জন্যে কিছু কাজ আছে। মাসির কথা মতো সুরুজালি সেদিন বাড়িতে থেকে গেল। সেদিন সন্ধ্যায় দিদা আর মাসি সাথে পিঁড়িতে বসে গল্প করছিল। তাদের কথায় মাঝে মাঝে হাসির ঝিলিক দেখা যাচ্ছিল। আমি বারান্দা থেকে সব দেখছিলাম। আর এক কোণে চুপচাপ বসে আছে সুরুজালি। অন্য কামলারা টাকা নিয়ে চলে গেছে, তাই সে একা থেকে গেছে মাসির কথা মতো। সুরুজালির মুখভঙ্গি খুব স্বাভাবিক মনে হলেও তার চোখ মাঝে মাঝেই মাসির দিকে গিয়ে থেমে যাচ্ছিল। যতবার মাসি হেসে কথা বলছিল, সুরুজালির মুখে অদ্ভুত এক আলোর ঝিলিক ফুটে উঠছিল। দিদা হয়তো এসব কিছু খেয়াল করেনি, কিন্তু আমি করছিলাম। মনে হচ্ছিল এই লোকটার চোখে অন্য কিছু আছে, যা শুধু কাজ বা শ্রমিকের চোখ নয়। হঠাৎ দিদা উঠে পড়ল, বলল, আমি যাই, সন্ধ্যাবাতি দিতে হবে। দিদা ঘরে ঢুকতেই উঠোনের নীরবতা যেন আরও বেড়ে গেল। মাসি তখনও বসে আছে, হাতে আঁচল দিয়ে মশা তাড়াচ্ছে। সে সময় গোধূলি আলোয় তার মুখটা এমন শান্ত, তবুও চোখে যেন লুকোনো অস্থিরতা। হঠাৎ শাসি বলে উঠল, বাড়ির পেছনের দিকটা জামাকাপড় মেলে দেয়া আছে, সেগুলো শুকিয়ে গেছে, তুই গিয়ে নিয়ে আয়। ততক্ষণে আমি ঘরে আলো জ্বালিয়ে আসি। সুরুজালি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দু এক কদম এগিয়ে এলো, কিন্তু কোনো কথা বলল না।
তার চোখে শুধু অদ্ভুত দৃষ্টি। মাসি একবার চোখ তুলে তাকাল, তারপর নিঃশব্দে ঘরের ভেতর চলে গেল। সুরুজালি মাসির জামা পরে নিয়ে আসলো। আমি স্বামীর ঘরের জানলা দিয়ে উঁকি মেরে তাদের দেখতে শুরু করলাম। দেখলাম সুরুজালির হাতে মাসি একটা ব্লাউজ, পেটিকোট আর একটা শাড়ি, সবগুলো শুকিয়ে গেছে। সুরুজালি বলল, এই ব্লাউজ মনে হচ্ছে অনেক ছোট সাইজের, এত পুরনোগুলো পরতে অস্বস্তি লাগে না? সুরুজালির কথা শুনে মাসির মধ্যে এক ধরনের নীরবতা কাজ করল, কিন্তু কিছুই বলল না। আজ লক্ষ্য করলাম মাসি একটু ঢিলেঢালা নাইটি পরেছে। মনে হলো সুরুজালির মনোযোগ আকর্ষণ করার জন্য। মাসিকে দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেদিন রাতে চারদিক যেন এক অদ্ভুত চুপচাপ অন্ধকারে ডুবেছিল। দিদা আর তুতুল খেয়ে শুলে পড়েছিল অনেক আগেই। দূরে কোথাও জোনাকি জ্বলছিল। মাঝে মাঝে ব্যাঙের ডাক ভেসে আসছিল বিলের দিক থেকে। আমি বারান্দার কোণে শুয়েছিলাম, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম আসছিল না। সুরুজালির সেই অদ্ভুত দাঁড়িয়ে থাকা আর মাসির একবার তাকিয়ে চলে যাওয়া, পুরোটা যেন মাথার ভেতরে ঘুরছিল। মনে হচ্ছিল উঠোনের নীরবতা ভেদ করে কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ কানে এলো কলতলার টিনের দরজা খোলার শব্দ। কৌতূহলে উঠে দাঁড়িয়ে আমি আড়াল থেকে উঁকি দিলাম। দেখি মাসি কলস হাতে বেরিয়েছে। একটা ওড়না দিয়ে মাথাটা হালকা ঢেকে রেখেছে, কিন্তু চাঁদের আলোয় মুখটা স্পষ্ট ঝলমল করছে। নিঃশব্দ পায়ে সোজা গেল কলতলার দিকে। আর একদিকে খেয়াল করলাম সুরুজালি উঠোনের কোণায় পিঁড়িতে বসেছিল। মাসিকে যেতে দেখে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। প্রথমে এক কদম, তারপর আর এক কদম এগিয়ে গেল, কিন্তু কোনো শব্দ করল না। শুধু তার চোখের চাহনিটা ছিল একেবারে অন্য রকম, কেমন যেন টান টান, গভীর, নিঃশব্দ, আকাঙ্ক্ষা ভরা। মাসি কলতলায় জল ভরছিল। তার হাতের নড়াচড়া, কলসের গলার টুপটাপ শব্দ রাতের নিস্তব্ধতার ভেতরে অদ্ভুত সুর তৈরি করছিল। সুরুজালি দাঁড়িয়েছিল একটু দূরে, কিন্তু তার চোখ এক মুহূর্তের জন্য মাসির দিক থেকে সরেনি। একসময় মাসি ফ্রেশ হয়ে ফিরে দাঁড়াল। তখনই চোখে চোখ পড়ল তাদের। মাসি এক মুহূর্ত থমকে গেল, কিন্তু কিছু বলল না। শুধু ঠোঁটের কোণে হালকা একটা চাপা হাসি ফুটে উঠল। সুরুজালি সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর যেন অনেকগুলো অজানা কথা আটকে ছিল। হাত দুটো শিথিল, চোখে কেবল অদ্ভুত আলো। আমি আড়াল থেকে সব দেখছিলাম। মনে হচ্ছিল এ কোনো সাধারণ রাত নয়। এই নীরবতার ভেতরেই যেন একটা অদৃশ্য সেতু গড়ে উঠল, যেটা কেউ মুখে বলতে পারছে না, কিন্তু দুজনের দৃষ্টি সেই কথাই বলে গেল। সেদিন রাতে কলতলার সুরুজালি আর মাসির মাঝের দূরত্ব কমে আসলো। কেমন যেন অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘণ্টাখানেক পর সুরুজালি বেরিয়ে এলো আর সোজা নিজের ঘরে চলে গেল। তার কিছুক্ষণ পর মাসিও বেরোল। মাসিকে অনেক খুশি খুশি লাগছিল। মনে হলো অনেক দিনের কোনো জমে থাকা সুপ্ত আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।